নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। 2023-এ একটা বলিউড সিনেমা দেখেছিলাম ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ছবিটির নাম খুব সম্ভবত ছিল খুফিয়া। কেপি ওলির আমলে নেপাল কিভাবে আইএসআই গুপ্তচরদের আড্ডা হয়ে উঠেছিল এবং সেই আড্ডায় হানা দিয়ে কিভাবে ভারতের গোয়েন্দারা একটি অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ অপারেশন সফল করে, সেই বিষয় নিয়ে ছিল ছবির গল্প। ফলতার ত্রাস জাহাঙ্গীর খানের গ্রেপ্তার হওয়াতে আমার মনে পড়ে গেল সেই ছবিটার কথা। যদিও পশ্চিমবঙ্গ পুলিশের ভাষ্যে বলা হচ্ছে যে জাহাঙ্গীরকে নেপাল নয়, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকা থেকে ধরা হয়েছে। সেখানে সে নাকি বাড়ি ভাড়া করেছিল। পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে, তার মোবাইল লাইন ফলো করে, মোবাইল লাইন দেখে সেটা তাকে ফলো করে ধরে। আমার দৃঢ় বিশ্বাস পুলিশের এই গল্পটা সাজানো, কারণ অন্য রাষ্ট্রে প্রবেশ করে গ্রেপ্তার করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব গোছের ব্যাপার। কূটনৈতিক নিয়মকানুন মেনে গ্রেপ্তার করতে গেলে খবর লিক হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং লিক হলে পাখি ফুরুত। তাই সম্পূর্ণ গোপন অপারেশন চালানো হয় এসব বিষয়ে। আমার বিশ্বাস জাহাঙ্গীর খানের ক্ষেত্রে সেটাই হয়েছে। একটা কারণ তো বলেই দিয়েছি যে ভিন্ন রাষ্ট্রে গোপন অপারেশন চালাতে বাধ্য হওয়া, সেই কারণে গোপনে করতে হয়েছে অপারেশন। দ্বিতীয়ত, খবরে প্রকাশ জাহাঙ্গীর তার পরিবারকে নেপালে পাঠিয়ে দিয়েছে। অভিষেক ব্যানার্জির বেনামে বহু জায়গাতে কেনা বাড়ি ঘরদোর আছে, তাদের একটা বাড়ি আছে নেপালে, সেখানেই আছে জাহাঙ্গীরের ফ্যামিলি। ছেলেপুলেদের নেপালের স্কুলে ভর্তি করা হয়ে গেছে। সেখানে না থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে তাহলে জাহাঙ্গীর থাকবেটা কেন? এটা দ্বিতীয় কারণ গেল। তৃতীয়ত, পলাতক বা পুলিশের নজর থেকে বাঁচার জন্যে পালিয়ে বাঁচতে হলে মানুষজনের ভিড় যেখানে বেশি সেখানেই থাকে পলাতকরা। মানে শহরে, যেমন আপনাদের হয়তো মনে আছে যে মুজিব খুনের আসামি সে দীর্ঘ কয়েক দশক সে থেকেছে কলকাতায়। তারপরে ধরা পড়ে মমতা ব্যানার্জির আমলে, সেখানটায় সে ধরা পড়ে, তাকে কেন্দ্রীয় গোয়েন্দারা ধরে। এখন যেটা ব্যাপার হচ্ছে, তাহলে এই যদি হয় সে মানে কলকাতায় পালিয়ে থাকা কিংবা কোনো শহরে পালিয়ে থাকলে বাঁচার সম্ভাবনা খুব বেশি, ধরা না পড়ার সম্ভাবনা। তা সত্ত্বেও সে জাহাঙ্গীর গ্রামে বা নির্জনে থাকতে গেল কেন পানি ট্যাঙ্কির মতো একটা ছোট জায়গাতে? কারণ সেখানে থাকলে তো ধরা পড়ার সম্ভাবনা বেশি, তাই না? তাই যদি হয় তাহলে শিলিগুড়িতে সে থাকতে পারত। অন্তত 30-32 কিলোমিটার দূরে পানি ট্যাঙ্কিতে কেন থাকতে গেল? পানি ট্যাঙ্কি শিলিগুড়ির একদম কাছে নয়, কিন্তু নেপাল সীমান্তে শিলিগুড়ি থেকে কমপক্ষে 32 থেকে 34 কিলোমিটার দূরে। কাছেই সে আছে, মানে দু দেশের মধ্যে পারাপারে যে ট্রানজিট পয়েন্ট সেটা আছে সেখানে। কাছেই মেচি নদী, ওপারে মেচি নদীর ওপারে নেপাল। জাহাঙ্গীর নেপালে না গিয়ে সেই বর্ডার এলাকায় বসে থাকবে পুলিশের হাতে ধরা দেওয়ার জন্যে, এটা ভাবার কোনো যুক্তি নেই, তাই নাকি? চতুর্থ কারণ, এবং এটা হচ্ছে একটা ভয়ঙ্কর বড় কারণ, যে গাড়িতে করে জাহাঙ্গীরকে নিয়ে আসা হয়েছে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে এনে তুলে দেয়া হলো, কলকাতাগামী যে প্লেনে, সেইখানটায় গাড়িটার দিকে নজর রেখেছেন? পুলিশের বয়ান, এসটিএফের বয়ান অনুযায়ী পানি ট্যাঙ্কি থেকে সেই গাড়িটা এসছে, গাড়িতে নিয়ে আসা হয়েছে সেখানে।
কিন্তু গাড়িটার নাম্বার প্লেটের দিকে একটু লক্ষ্য করুন। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, খবরের কাগজে ইত্যাদি জায়গায় বেরিয়েছে, আমি দেখাচ্ছি তার নাম্বার প্লেটটা। এই দেখুন, এই হচ্ছে সেই গাড়ি, আর এই হচ্ছে তার নাম্বার প্লেট। দেখছেন নাম্বার প্লেট? দেখুন, লাল রঙের বোর্ডের ওপর নেপালি ভাষায় লেখা। লাল রঙের বোর্ডের ওপরেও নাম্বার প্লেট হয়, কিন্তু সে উচ্চ পদস্থ কোনো সরকারি, আর্মির ইত্যাদি অফিসারদের ক্ষেত্রে এই ধরনের জিনিস হয়। কিন্তু পুলিশ সেখানে তাকে আনতে গেছে, সেখানে লাল নাম্বার প্লেটে নেপালি ভাষায় লেখা গাড়ির নম্বর। এটা তো পশ্চিমবঙ্গে এবং শিলিগুড়িতে বসে পুলিশ তো এই রকম গাড়ি করে তাকে আনবে না। অন্তত ভারতের মধ্যে অপারেশনে ভারতীয় পুলিশ নেপালের গাড়ি ব্যবহার করবে, এই যুক্তি আদৌ কি ধোপে টেকে? আমার দৃঢ় সন্দেহ জাহাঙ্গীর নেপালে ছিল, নেপাল থেকে তাকে ধরেছে ভারতের পুলিশ, এবং নেপালের গাড়িতে করে বাগডোগরা বিমানবন্দরে আনা হয়েছে। কেন নেপালের গাড়ি করে আনা হলো? কারণ আগেই বলেছি, সাদা পথে তো নেপালে গিয়ে গ্রেপ্তার করা হয়নি। সাদা পথে গ্রেপ্তার করতে গেলে অনেক আন্তর্জাতিক আইন কানুন মানতে হয়, ততক্ষণে পাখি পালিয়ে যেত। তাই গোপন অপারেশনে তাকে ধরে নেপালের গাড়ি করে আনা হয়েছে। কেন নেপালের গাড়ি? কারণ সে দেশের গাড়ি হলে সীমান্তে নেপাল পুলিশের চেকিংয়ের ঝামেলাটা অনেকটা কমে যায়, আর ভারতের গাড়ি হলে নেপাল অনেক কিছু খুঁটিয়ে দেখবে, সেটা আটকাতেই নেপালের গাড়ি। আর এই প্রসঙ্গে বলতেই হয়, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ, স্পেশাল টাস্ক ফোর্স, তারা জাহাঙ্গীরকে নেপালে গিয়ে ধরে আনছে গোপন অপারেশন করে। রাজ্য পুলিশের এই চেহারা এই 4 মের আগে একটু অল্প বিস্তর দেখা গিয়েছিল ভোটের মধ্যে, কিন্তু আপনি ভাবুন তো, ভোট শুরু হয়নি তার আগে এই যে চটি চাটা পুলিশকে যেটা দেখেছেন পশ্চিমবঙ্গ পুলিশকে, তার সঙ্গে কি এই পুলিশকে মেলাতে পারছেন? আমি তো মেলাতে গিয়ে বারবার বিষম খাচ্ছি। বিজেপি সরকার এসে রাজ্য পুলিশের নতুন জীবন দিয়েছে। ভাবাই যায় না এই পুলিশ সেই পুলিশ ছিল। আর এজন্যই মনে হচ্ছে আজ সন্ধেবেলা, আজ মানে 9 তারিখ, আজ 9 জুন, সন্ধেবেলা পিসির খোকাবাবু শৈজাল কাণ্ডে তৃতীয়বারের মতো সমন পেয়ে যদি না যান ভবানী ভবনে, তাহলে সেই উপেক্ষা করার পর 3 বারের পর আজ রাতে কিংবা কাল সকালে তিনি গ্রেপ্তার হচ্ছেন। এটা ধরে নিতে পারেন, আমার অন্তত হিসাব তো তাই বলে। থাক সে কথা। দিদিমণির সরকার বদলের ফলে ভারত বাংলাদেশ সীমান্তে যে এখন ছুঁচো গলতে পারছে না, তার প্রমাণ বাংলাদেশে না পালিয়ে জাহাঙ্গীরের নেপালে পলায়নের ঘটনা। এই নেপালে পালাতে চেষ্টা করার আগেই ধরা পড়ে গিয়েছেন শওকত মোল্লা। শওকত যাচ্ছিলেন বাংলাদেশে পালাবার চেষ্টা করছিলেন, পারেননি, ঝুঁকি নিতে পারেননি শওকত মোল্লা। কিন্তু নেপালে থাকলে কি সুবিধাটা? নেপালে থাকলে 2 রকম সুবিধা। নেপাল এবং সেখান থেকে বাংলাদেশ 2 জায়গায় স্বচ্ছন্দে আনাগোনা করা যায়। আরও একটা বড় সুবিধা, নেপালে চীন এবং পাকিস্তানের গোয়েন্দাদের বড়সড় নেটওয়ার্ক তৈরি হয়েছে এখন। 40 বছর আগে আমি যখন প্রথম নেপালে যাই, তখন সেখানে রাজতন্ত্র, দুনিয়ার একমাত্র হিন্দু দেশ তখন নেপাল। একটাও মসজিদ ছিল না, আজানের শব্দ শোনা যেত না। আজ নেপালে কয়েকশ মসজিদ। ব্যাপক বৃদ্ধি ঘটেছে মুসলিম জনসংখ্যার। জামাত আর আইএসআই এর
পাকিস্তানের আইএসআই এর ব্যাপক নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে নেপালে। আর তৃণমূল কংগ্রেসের সাথে জামাতের এবং আইএসআই এর যে একটা গভীর সম্পর্ক আছে, আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কথায় এবং কাজে সেটা বুঝতে কোনো অসুবিধে কারোর হয়নি। আবার একইভাবে জামাত এবং তার সঙ্গী সাথীরা তারা বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জিকে তার প্রতিদানও দিয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জি নির্বাচনে হারের পর বাংলাদেশে জামাতের এবং এই এনসিপি এবং ভারত বিরোধী শক্তিগুলো, তাদের তো একেবারে কি বলবো, তারা স্বপ্ন দেখছিল যে পশ্চিমবাংলা, বিহার ইত্যাদি নিয়ে, ঝাড়খণ্ডের অংশ নিয়ে এবং আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলো নিয়ে তারা একটা বড়সড় একটা সেই গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে। সেই স্বপ্ন তো মমতা ব্যানার্জি হেরে যাওয়ার ফলে তাদের কাছে এখন স্বপ্নদোষ হয়ে গেছে। তা এখন কেঁদে কেঁদে তাদের আর দিন শেষ হচ্ছিল না। আবার দেখুন, সেই কান্নায় মমতাও আবার তাদেরকে জুড়িদারি করলেন। এই কয়েকদিন আগে ধর্মতলার ওয়াই চ্যানেলে তিনি ওই যে বললেন হাদি হত্যাকাণ্ড, সেইটা তুললেন। কতটা নির্লজ্জ হলে, কতটা দেশ বিরোধী হলে এই সব কথা বলা যায়, সেইটা মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন। আর মমতা ব্যানার্জি সেইটা বোঝাবার পরও তাতে লাভ বিশেষ হবে না। কারণ এই আমাদের শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান, এরা সবাই কিন্তু প্ল্যান করে রেখেছিল যারা নেপাল হয়ে সেখান থেকে প্রয়োজনে বাংলাদেশেও চলে যাবে, যেতে পারল না। ফলতার জাহাঙ্গীর, সন্দেশখালীর শাহজাহান, ক্যানিংয়ের শওকত, বসিরহাটের বাবু মাস্টার, এদের মূল খুঁজে দেখুন। সবার শিকড় খুব বেশি নয়, আজ থেকে 50-60 বছর আগে এদের সবার শেকড় পাবেন বাংলাদেশে। ভারতে এরা এসেছে সিপিএম জমানায়। এরা সবাই প্রথমে সিপিএম, পরে জমানা বদলের সঙ্গে সঙ্গে তৃণমূল। হয়তো এরা নিজেরা যখন এখানে এসছে, বাবা কাকারা এসে গেছে, এবং বাবা কাকারা আসার পরে, কারণ এদের বয়স 50-60 এখনও অনেকেরই হয়নি, কিন্তু পরবর্তীতে সেই সম্পর্কটা রয়ে গেছে বাংলাদেশ মূলের সাথে। জমানা বদলে প্রথমে এরা ছিল সিপিএম, পরে জমানা বদলের সঙ্গে সঙ্গে তৃণমূল। এটা এপারের পরিচয়। আর ওপারে অর্থাৎ বাংলাদেশে এরা সবাই হলো জামাত, বিএনপি, এইসব ভারত বিরোধী শক্তির সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূলের গাঁট ছড়া এদের সাথে ছিল। এরা সংখ্যায় 5-10 জন নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছেয়ে আছে। ওই যে বললাম, স্বপ্ন দেখছিল গ্রেটার ইসলামিক বাংলাদেশের, সে স্বপ্ন ভেঙে গিয়ে স্বপ্ন দোষে রূপান্তরিত। তাহলেও স্বস্তি নেই আমাদের কিন্তু, কারণ এদের চিহ্নিত করে বহিষ্কার করাটাই বড় কাজ। যেভাবে কাজ চলছে, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, মানে আমাদের রাজ্য সরকার, এই ডবল ইঞ্জিনে এই সব কাজ চলবে। দেশের উন্নতি যেমন হবে, তেমনি এই ভারত বিরোধী শক্তি যারা এসে ভারতের সম্পদ ধ্বংস করে দিচ্ছে, তাদের কাজটাও শেষ হবে। তারাও আর এখানে থাকতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস সরকার সফল হবে। ধন্যবাদ।